দর্শক সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং যে বিষয়গুলো আজকে আলোচনা হবে তা জানাচ্ছি প্রথমে আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে যে তুষারপাত শুরু হয়েছে নিউ ইয়র্ক সহ পার্শ্ববর্তী বিভিন্ন রাজ্যে। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ, 1600 ফ্লাইট বাতিল এবং এয়ারপোর্টে যদি আপনার ফ্লাইট থাকে যাওয়ার আগে ফোন করে বের হবেন, না হলে বের হবেন না। এক নম্বর এই বিষয়। 2 নম্বর হচ্ছে ছুটির এই সময়ে ফ্লু পজিটিভ যদি হয় তাহলে আপনার করণীয় কী, এই বিষয়টি জানার চেষ্টা করব। এবং আল্ট্রা প্রসেস ফুড যেটাকে আমরা বলি, এটা কী এবং এর দীর্ঘমেয়াদী ব্যবহারে কী পার্শ্ব প্রতিক্রিয়ার মুখোমুখি আমরা হতে পারি, এই বিষয়টি আজকে আলোচনা করব। কন্যা সন্তানের জন্ম দিচ্ছেন হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি, আজকে এটা ঘোষণা করা হয়েছে এবং নিউজ এসেছে। বাংলাদেশের শহীদ জিয়ার মাজারে তারেক রহমান এবং ইনকিলাব মঞ্চের ডাকে অবরুদ্ধ শাহবাগ, এই বিষয়গুলো আজকে আলোচনা করব। এবং আরেকটি রিপোর্ট বেরিয়েছে 30 কোটি মানুষের চোখে তারেক রহমান, মানে তার ভিডিও দেখেছে প্রায় 30 কোটি মানুষ। এই বিষয়টি 30 কোটি চোখ, এই বিষয়টি আজকে জানার চেষ্টা করব। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে আছেন ডক্টর বি এম আতিকুজ্জামান, ইব্রাহিম চৌধুরী খোকন এবং আমাদের সাথে যুক্ত হওয়ার কথা আছে জনাব জিল্লুর রহমান জিল্লু। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল আহসান। তার আগে যারা ফেসবুকে আছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। নাজমুল আহসান, আপনার কাছে যাচ্ছি। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক, শ্রোতা এবং প্যানেলিস্ট সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ শুক্রবার, ডিসেম্বর মাসের 26 তারিখ, ক্রিসমাসের পরের দিনই অবশ্য আজকে। এবং আপনার পিছনে আমরা স্নো দেখতে পাচ্ছি নাজমুল হাসান। লাইভ ফিড, আমি জ্যাকসন থেকেই এই ফিডটা নিয়েছি কিছুক্ষণ আগেই। আচ্ছা আচ্ছা। এবং এটা লাইভ ফিড জ্যাকসন এখন প্রায় 2 ইঞ্চির মতন, 1.5 থেকে 2 ইঞ্চি মতন ইতিমধ্যেই তুষারপাত হয়েছে, যতটুকু দেখতে পাচ্ছেন আপনারা। এবং আরেকটি বিষয় বলার চেষ্টা করি, সেটা হচ্ছে যে তুষারপাত অব্যাহত রয়েছে এবং কাল সকাল পর্যন্ত আবহাওয়াবিদরা বলেছেন এটি চলবে। এবং আরেকটি বিষয় যেটি, সেটি হচ্ছে যে রাস্তাঘাটে খুব একটা যানবাহন বেশি আমি দেখতে পাচ্ছি না। কয়েকজনের চলাফেরা করছেন, মানুষ বাজারঘাটও করছেন, দোকানগুলো প্রায় সবগুলোই খোলা, বাংলাদেশের দোকান। এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে শুরু করে নর্থ ইস্ট, অর্থাৎ আমাদের যে অঞ্চলগুলোতে আছে সেখানে সবখানে আবহাওয়ার দুর্যোগপূর্ণ আবহাওয়ার শিকারে পরিণত হয়েছেন কোটি কোটি মানুষ। এবং বিশেষ করে আজকে বিপুল পরিমাণ ফ্লাইট বাতিল হয়েছে কিংবা বিলম্বিত হয়েছে শুধুমাত্র আবহাওয়ার কারণে। আপনারা জানেন ক্যালিফোর্নিয়া এলাকায় গত কয়েকদিন ধরে একটানা বৃষ্টিপাতের ফলে সাউদার্ন ক্যালিফোর্নিয়ার বেশ অঞ্চল ডুবে গিয়েছিল, কিন্তু সেই অবস্থার পরিবর্তন হয়েছে, বৃষ্টি বন্ধ হয়েছে এবং সেখানে আবহাওয়া এখন অনেকটা ভালো বলা যায়। বৃষ্টিপাতও কমেছে, তবে কিছুটা তুষারপাতের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা এখনো পর্যন্ত। তবে সেখানকার পরিস্থিতি অনেকটা ভালো বলা যায়। কিন্তু নর্থ ইস্ট, অর্থাৎ আমরা যে স্টেট গুলোতে আছি নর্থ ইস্ট, সেই স্টেট গুলোতে অবস্থা খুবই দুর্যোগপূর্ণ, বিশেষ করে তুষারপাতের কারণে। এবং এটি সবচেয়ে, আপনারা জানেন যে ক্রিসমাসের সময়টি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, বেড়াতে যায় এবং বিভিন্ন কাজেও যারা যায় অবশ্য। সেটি হচ্ছে পোস্ট ক্রিসমাস। অনেকে আশা করেছিলেন যে ক্রিসমাসের দিন তুষারপাত হবে, সেটি হয়নি। কিন্তু ক্রিসমাসের পরদিনই তুষারের শ্বেত শুভ্র চাদরে ভেসে গেছে সমগ্র নর্থ ইস্ট এলাকা। তার মধ্যে আমাদের নিউ ইয়র্ক রয়েছে, পার্শ্ববর্তী নিউ জার্সি রয়েছে, যেখানে অনেকেই হয়তো জানেন না ইব্রাহিম চৌধুরী খোকন থাকেন সেখানে। এবং তুষারপাত হলে তিনি সাধারণত নিউ ইয়র্কে আসতে চান না, যদিও তিনি সেখানে আছেন। এবং প্রচন্ড তুষারপাত চলছে এখনো পর্যন্ত। এবং এটি বৃষ্টির সাথে সাথে হালকা বলা হচ্ছিল যে কিছুটা বৃষ্টিপাত হবে, কিন্তু আমি কোনো বৃষ্টিপাত গত ঘন্টা খানিকে দেখিনি। একটানা তুষার পড়ছে এখনো পর্যন্ত এবং তুষার জমতেও শুরু করেছে, 1.5 থেকে 2 ইঞ্চি পর্যন্ত ইতিমধ্যে আমি দেখেছি জ্যাকসনহাট এলাকায় জমেছে। তবে এবং এটি প্রচন্ড ঠান্ডা, যেটাকে আমরা বলি একবারে অনেকে ডবল ট্রিপল জ্যাকেটও এই শীত কে সামাল দেওয়া সম্ভব না। তবে এবং আরেকটি জিনিস যেটি হচ্ছে, সেটি হচ্ছে যে এবং তুষারপাত চলবে কাল সকাল 11টা পর্যন্ত বলা হচ্ছে। ইতিমধ্যেই নিউ ইয়র্কের গভর্নর জরুরি অবস্থা জারি করেছেন। গভর্নর উপকূল 36টি কাউন্টিতে, আমি কাউন্টির নামগুলো বলছি, তবে পার্শ্ববর্তী নিউ ইয়র্ক, পোকোনোস পেনসিলভেনিয়ার, নর্দার্ন নিউ জার্সির উত্তরাঞ্চল এবং ওয়েস্টার্ন কানেকটিকাট,
কানেকটিকাটের পশ্চিমাঞ্চল এবং নিউ ইংল্যান্ড, বস্টন, ম্যাসাচুসেটসের কিছু এলাকাতে তুষারপাত হচ্ছে এখনো পর্যন্ত। 5 থেকে 8 ইঞ্চি পর্যন্ত চূড়ান্ত আহ জমে যাওয়ার হিসাবটি তারা দিয়েছেন চূড়ান্তভাবে 5 থেকে 8 ইঞ্চি পর্যন্ত। তবে কিছু কিছু অঞ্চলে বলা হচ্ছে, আবহাওয়াবিদরা আশঙ্কা প্রকাশ করেছেন 1 ফুট পর্যন্ত জমতে পারে তুষার। যে এলাকাগুলোতে নিউ ইয়র্কের যে 36টি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে তার মধ্যে প্রথমে রয়েছে ব্রঙ্কসের নাম। ব্রঙ্কস, আলবেনি, ব্রুম কাউন্টি, কায়োগো কাউন্টি, চেনাগো কাউন্টি, কলাম্বিয়া কাউন্টি, কটল্যান্ড কাউন্টি, ডেলাওয়্যার কাউন্টি, ডাচেস কাউন্টি, ফুলটন কাউন্টি, গ্রিন, হারকিমার, কিংস কাউন্টি যেটা ব্রুকলিন, ম্যাডিসন কাউন্টি, মন্টগোমেরি, নাসাও, লং আইল্যান্ড, নিউ ইয়র্ক কাউন্টি, ওনিয়েডা আপস্টেট, অনি অনি অনিয়নডাগা সেটাও আপস্টেট, অরেঞ্জ কাউন্টি, ওস্টেগো, প্ল্যাটিনাম, কুইন্স কাউন্টি যেটা আমরা যেই এলাকাটাতে আছি, রিচমন্ড, স্ট্যাটেন আইল্যান্ড, রকল্যান্ড কাউন্টি, সারাটোগা, স্যানিকটারি, তারপর রয়েছে সেনারিও, সুলিভান কাউন্টি, রেন্সলার, সাফক কাউন্টি, লং আইল্যান্ডের, আলস্টার, ওয়েন, ওয়েস্টেস্টার এবং আরো পার্শ্ববর্তী কাউন্টিগুলোতে। তার মানে আমরা যে নিউ ইয়র্ক শহরের প্রায় প্রতিটি কাউন্টিতেই জরুরি অবস্থা ঘোষণা করেছেন গভর্নর ইতিমধ্যেই। আজকে আরেকজন ফেডারেল বিচারক, তিনি যার নাম টি ক্যাসি, তিনি নর্দার্ন ক্যালিফোর্নিয়া অঞ্চলের আদালতগুলিতে আইস হামলা দিয়ে আদালতে উপস্থিত কোনো অভিবাসীকে যেন গ্রেপ্তার না করে সেই নির্দেশটি জারি করেছেন। এর আগে নিউ ইয়র্কের একজন ফেডারেল জাজ নির্দেশ দিয়েছিলেন যে নিউ ইয়র্কের আদালত প্রাঙ্গণ থেকে কোনো অভিবাসীকে যারা আদালতে হাজিরা দিতে এসেছিল, আদালতের নির্দেশে তারা আদালতে এসেছে হাজিরা দিতে, তাদেরকে যেন হাজিরার পরে গ্রেপ্তার না করা হয় এমন নির্দেশ নিউ ইয়র্কের একজন ফেডারেল জাজ দিয়েছিলেন। আজকে দিলেন নর্দার্ন ক্যালিফোর্নিয়ার ফেডারেল বিচারক পি ক্যাসি। তিনি বলেছেন যে আইস কর্তৃপক্ষ যেন কোনো না কোনো ভাবেই যারা আদালতে আসবেন সাক্ষ্য দিতে কিংবা তাদের প্রয়োজনে আদালতের আদেশে তাদের যেন গ্রেপ্তার না করা হয় সেই নির্দেশ তিনি দিয়েছেন আজকে। আহ, বি- আপনারা জানেন দিন কয়েক আগে যুক্তরাষ্ট্র ভিসার ব্যাপারে কড়াকড়ি আরোপ করেছিল এবং সোশ্যাল মিডিয়া পোস্টিং এ যারা বিভিন্ন ধরনের যাচাই বাছাইয়ের পর যাদের সোশ্যাল মিডিয়া পোস্টিং এ আমেরিকা বিরোধী প্রচারণা কিংবা আমেরিকাতে সন্ত্রাসবাদ উস্কে দেয় কিংবা আমেরিকার প্রতি বৈষম্যমূলক এই ধরনের কোনো পোস্ট যারা দেবেন তাদের ভিসার ব্যাপারে ভিসা নাকচ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে স্টেট ডিপার্টমেন্টের থেকে। আজকে স্টেট ডিপার্টমেন্টের আরেকটি নির্দেশনায় বলা হয়েছে যে স্থায়ী বাসিন্দা হিসেবে যারা আবেদন করবেন কিংবা অন্যান্য ভিসা ক্যাটাগরিতে যারা আবেদন করবেন, যারা শুধু টুরিস্ট নয়, তাদের গত 5 বছরের পোস্টিং যাচাই বাছাই করে দেখতে হবে। কনসুলার অফিসারদের অর্থাৎ যারা ভিসা অনুমোদন করেন তাদের যাচাই বাছাই করে দেখতে হবে তাদের পোস্টিং এ আমেরিকা বিরোধী কোনো মন্তব্য রয়েছে কিনা। আমেরিকা বিরোধী যদি কোনো মন্তব্য থাকে তাদেরকে ভিসা না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি যাদের ভিসা দেওয়া হয়েছে তাদেরও ভিসা পুনর্বিবেচনার অধিকার স্টেট ডিপার্টমেন্ট রাখে, সেটিও আজকে তারা সেই নির্দেশনা জানিয়েছে। এবং এই ভিসার ব্যাপারটি এতটাই কড়াকড়ি করা হয়েছে যে সামান্যতম আমেরিকা বিরোধী কোনো মন্তব্যের জন্য অনেকের ভিসা নাকচ হয়ে যেতে পারে, ভিসা আবেদন খারিজ হয়ে যেতে পারে, ভিসা পাওয়ার পর যুক্তরাষ্ট্রে প্রবেশ করার পর তাদেরকে বহিষ্কার প্রক্রিয়া শুরু করা যেতে পারে। ভিসা যে কোনো মুহূর্তে স্টেট ডিপার্টমেন্ট ভিসা ক্যান্সেল করতে পারে এবং এর জন্য তারা বলেছে যে যুক্তরাষ্ট্রে নাগরিক ছাড়া আর কারোই কোনো ইমিগ্রেশন প্রিভিলেজ অধিকার নয়, এটি একটি সুযোগ তাদেরকে দেওয়া হয় যুক্তরাষ্ট্রে আসার জন্য কিংবা বসবাসের জন্য। সেটি কোনো অধিকার নয়, যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী তারা কোনো অধিকার অর্জন করে না। অতএব কাউকে যদি এই প্রিভিলেজ দেওয়া হয় যে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসে কিংবা যুক্তরাষ্ট্রে সাময়িকভাবে বসবাসে, সেটি ভ্রমণের কারণে হোক, লেখাপড়ার কারণে হোক, ছাত্রের কারণে হোক, কাজের কারণে হোক, যেভাবেই হোক এটি যে কোনো সময় নাকচ করা যেতে পারে। এবং সেই নাকচ করার একটি বড় আহ অভিযোগ, যে অভিযোগের ভিত্তিতে নাকচ করা হতে পারে সেটি হচ্ছে যে সোশ্যাল মিডিয়া পোস্টিং এ কিংবা অন্য কোনো লেখনীতেও যদি কেউ উল্লেখ করে থাকেন আমেরিকা বিরোধী কোনো মন্তব্য, তাহলে তার সেই ভিসা কিংবা তার যুক্তরাষ্ট্রে আসার সম্ভাবনা নাকচ হয়ে যেতে পারে। এটি হচ্ছে স্টেট ডিপার্টমেন্টের সবচেয়ে এ পর্যন্ত প্রস্তাব এই পর্যন্ত উত্থাপিত সবচেয়ে কঠোর নীতিমালা যেগুলো কনসুলার অফিসারদের দেওয়া হয়েছে। এবং এর ফলে ইমিগ্রেশন অভিবাসন নীতিমালার সাথে যারা কাজ করছেন কিংবা অভিবাসন প্রক্রিয়ার সাথে যারা কাজ করছেন তারা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেছেন যে এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে অভিবাসন পাওয়ার সুযোগটি খুবই সংকুচিত করে ফেলা হচ্ছে ট্রাম্প প্রশাসনের সর্বশেষ নির্দেশনাগুলোর মাধ্যমে।
আরেকটা বিষয় যেটি বলা হচ্ছে যে আজকে প্রেসিডেন্ট ট্রাম্প এমন একজনকে যুক্তরাষ্ট্রের ভিসা থেকে প্রদান করা থেকে শুরু করে আপনার পাসপোর্ট ইস্যু যারা করে থাকেন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের যেই দপ্তর, এটি হচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফর কনসুলার অ্যাফেয়ার্স, তার দায়িত্বে থাকে যুক্তরাষ্ট্রের পাসপোর্ট প্রদান কিংবা যুক্তরাষ্ট্রে যারা আসতে চান তাদের ভিসা প্রদানের ব্যাপারটি। সেই কনসুলার অফিসারের দায়িত্বে তিনি নিয়োগ দিয়েছেন এমন একজনকে যিনি আইনজীবী, কিন্তু পার্ট টাইম তিনি একটি বিউটি পার্লারের মালিকও। একজন বিউটি পার্লারের ব্যবসায়ী, যদিও তিনি আইনজীবী ফুল টাইম, কিন্তু পার্ট টাইম একজন বিউটি পার্লারের ব্যবসায়ী। তাকেই প্রেসিডেন্ট ট্রাম্প পদোন্নতি দিয়েছেন। হ্যাঁ, যে তিনি এখন বর্তমানে তিনি কাজ করছিলেন যুক্তরাষ্ট্রের বিদেশ নীতি নিয়ে মিডল ইস্ট এবং নর্থ আফ্রিকাতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ে তিনি কাজ করছিলেন। আর সেই পদ থেকে তাকে পদোন্নতি দিয়ে তাকে বানানো হয়েছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফর কনসুলার অ্যাফেয়ার্স। তিনি এই একটু আগে যেটি বললাম যে যুক্তরাষ্ট্রের পাসপোর্ট প্রদান থেকে শুরু করে যুক্তরাষ্ট্রে যারা আসতে চান বিভিন্ন ক্যাটাগরির ভিসা প্রদানের চূড়ান্ত সিদ্ধান্ত তার মাধ্যমে নেওয়া হয় থাকে, তার অফিসে সেটি গ্রহণ করে থাকে। সেটি হচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফর কনসুলার অ্যাফেয়ার্স, তাকে নিয়োগ দিয়েছেন। এবং তিনি হচ্ছেন মারা মামার, তিনি হচ্ছেন মারা মামদার। তিনি আইনজীবী যদিও, কিন্তু তিনি একজন পার্ট টাইম অর্থাৎ খণ্ডকালীন বিউটি পার্লারের ব্যবসায়ী। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি, যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ জাস্টিস আজকে আবেদন করেছে, আপিল করেছে যদি বলা যায়, উচ্চতর আদালতে অর্থাৎ আপিলস কোর্টে, যে কিছুদিন আগে যে নাকচ করে দিয়েছেন ফেডারেল বিচারক ভার্জিনিয়াতে যে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস এবং সাবেক সিআইএ প্রধান জেমস কমির বিরুদ্ধে যে ইন্ডাক্টমেন্ট যেটি নাকচ করে দিয়েছিলেন, সেই ব্যাপারে আপিল করেছে ডিপার্টমেন্ট অফ জাস্টিস কোর্ট অফ আপিলসে। আর আজকে সেই আপিলটি তারা আজকে করেছে এবং কোর্ট অফ আপিলস এর হিয়ারিং এর পরে এই ব্যাপারে আরো সিদ্ধান্ত পাওয়া যাবে। তবে শেষ পর্যন্ত যদি কোর্ট অফ আপিলস এটি নাকচ হয়ে যায়, ট্রাম্প প্রশাসনের জাস্টিস ডিপার্টমেন্ট শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টও যেতে পারে, তেমন ইঙ্গিত পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রে একটি পেশা, যেই পেশার অধিকাংশই মানুষই, প্রায় কাছাকাছি অধিকাংশ না হলেও খুব উল্লেখযোগ্য সংখ্যক মানুষ আসে বিদেশ থেকে, সেটি হচ্ছে চিকিৎসা পেশা। এবং বিপুল পরিমাণ H-1B ভিসা, যেটি চিকিৎসকই হোক আর নার্সিং প্রফেশনই হোক কিংবা অন্য কোনো চিকিৎসা শাস্ত্রের প্রফেশনই হোক, বেশিরভাগই আসে বিদেশ থেকে। ফরেন গ্রাজুয়েটরাই সাধারণত যুক্তরাষ্ট্রের চিকিৎসা ক্ষেত্রে প্রাধান্য বিস্তার করে আসছিল এতদিন পর্যন্ত। কিন্তু আজকে একটি সুসংবাদ দিয়েছে যে যুক্তরাষ্ট্রে মেডিকেল স্কুলে ছাত্র ভর্তির সংখ্যা গত বছর 2025 সালে 1 লক্ষ ছাড়িয়ে গিয়েছে। এটি বলা হচ্ছে একটি রেকর্ড, এবং 2025 সালে এই রেকর্ডটি স্থাপিত হয়েছে। এতদিন যুক্তরাষ্ট্রে কোনো বছরই 1 লক্ষের কাছাকাছিও ছাত্রছাত্রী মেডিকেল স্কুলে পড়ার আগ্রহ ছিল না কিংবা পড়ার সুযোগ পেত না। কিন্তু এবছর 1 লক্ষেরও বেশি ছাত্রছাত্রী মেডিকেল স্কুলে ভর্তি হয়েছে, যারা পরবর্তীতে চিকিৎসা ক্ষেত্রে তাদের মেধার তাদের মেধা ব্যবহৃত হবে যুক্তরাষ্ট্রের চিকিৎসা ক্ষেত্রে। এবং সেই সাথে দেখা যাচ্ছে যে প্রথমবারের মতো যারা মেডিকেল স্কুলে আবেদন করে তাদের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। তবে একটি উল্লেখযোগ্য দিক হচ্ছে এই ক্ষেত্রে মহিলাদের প্রাধান্যটা বেশি, অর্থাৎ মহিলারাই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের চিকিৎসা পেশার দিকে আগ্রহ প্রকাশ করতে শুরু করেছেন। এবং এবং যাদের একাডেমিক ক্রেডেনশিয়াল, অর্থাৎ যাদের লেখাপড়ার ভিত্তিটি অনেক মজবুত, তারাই এই মেডিকেল প্রফেশনের দিকে ঝুঁকে পড়ছেন। এবং এটি একটি উল্লেখযোগ্য তথ্য পাওয়া গেল আজকে সেই জরিপে। এবং প্রায় 57% নতুন আবেদনকারী মেডিকেল স্কুলে, নতুন আবেদনকারীদের 57%ই হচ্ছেন মহিলা আবেদনকারী। এবং যারা যারা এবং গত বছরের তুলনায় এই বছর সেই 55% ছিল গত বছর, এবছর সেটি বেড়েছে 57%। এবং এতে শুধু আমেরিকান মহিলা কিংবা আমেরিকান পুরুষই নয়, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড, জাতিগত ব্যাকগ্রাউন্ড, নৃতাত্ত্বিক ব্যাকগ্রাউন্ড, যেমন ধরুন যাদের এতদিন মেডিকেল প্রফেশনে যাদের তেমন কোনো প্রতিনিধিত্ব ছিল না, তাদের মাঝ থেকে এসেছে উল্লেখযোগ্য পরিমাণ ছাত্রছাত্রী। তারা হচ্ছে মিডল ইস্ট, নর্থ আফ্রিকান অঞ্চল থেকেও বিপুল পরিমাণ ছাত্রছাত্রী এবার মেডিকেল স্কুলে পড়ার সুযোগ গ্রহণ করেছে। শেষ করছি একটি অত্যন্ত বেদনাদায়ক সংবাদ দিয়ে আপনাদের, যা গত পরশুদিন ক্রিসমাসের আগের দিন 24শে ডিসেম্বর রাত 9:30টায় ব্রঙ্কসের পার্কচেস্টার এলাকায় হোয়াইট প্লেন্স রোডের একটি অ্যাপার্টমেন্ট ভবনের
6 তলা থেকে লাফ দিয়ে এক বাংলাদেশি কিশোরী আত্মহত্যা করেছেন বলে পুলিশের রিপোর্টে বলা হয়েছে। এবং রাত 9:30টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। মা বাসায় ছিলেন, হঠাৎ করে মায়ের কাছ থেকে সরে গিয়ে এই কিশোরীটি দ্রুত ছাদের উপরে চলে যায়। চলে যাওয়ার সময় কোনো বাধাই ছিল না। ছাদে যাওয়ার জন্য সাধারণত অ্যাপার্টমেন্ট বিল্ডিং গুলোতে সবাই ছাদে যেতে পারে না। কিছুটা বাধ্যবাধকতা থাকে, ছাদে যাওয়ার ব্যাপারে কিছু প্রতিবন্ধকতা থাকে। কিন্তু এই ক্ষেত্রে দেখা গেল কিশোরটি প্রায় দ্রুততার সাথে ছাদের উপরে চলে যায় এবং সেখান থেকে সে লাফ দিয়ে তার মৃত্যু ডেকে আনে এবং পরবর্তীতে পুলিশ তাকে উদ্ধার করে সেখান থেকে। ৬ তলা এবং ১৩ বছর বয়স মাত্র। সেই স্থানীয় একটু স্কুলে লেখাপড়া করত। তবে তার বাবা-মা পুলিশকে জানিয়েছে যে দিন কয়েক আগে সেই স্কুলে তাকে বুলিং করা হচ্ছে, এই ধরনের অভিযোগ তার বাবার কাছে সে বলেছিল। তবে আমেরিকায় জন্ম নেওয়া এই কিশোরীর মৃত্যুতে সমগ্র ব্রঙ্কস এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ বিকেলে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। যদি আবহাওয়া আ সা পক্ষে থাকে তাহলে আগামীকাল হয়তো তাকে নিউ জার্সির একটি কবরস্থানে দাফন করা হবে। আপাতত এখানেই শেষ করি। আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান। সো এনি আইডিয়া যে হোয়াট ইজ দ্য রিজন? খালি বুলিং এর জন্যই না তার কোনো মেন্টাল কোনো? এটা বলা যাচ্ছে না এখনো পর্যন্ত, তার কারণ বাবা-মা অন্য কোনো ইন্ডিকেশন আর দেয়নি। এবং দেয়নি এবং তার বড় বোনের কাছ থেকে, যে তার বড় বোনের সাথে খুব ঘনিষ্ঠ ছিল। বাবা-মার ২ টি মাত্র মেয়ে, একটি বাংলাদেশে জন্ম নেওয়া। তাদের বাবা-মার সাথে যুক্তরাষ্ট্রে এসেছে বেশ কয়েক বছর আগে। এবং যেই সন্তানটি আজকে মৃত্যুবরণ করলো সে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া এবং সে স্থানীয় একটি স্কুলের ছাত্রী। থ্যাংক ইউ। আমাদের সৈয়দ খসরু সাহেব উনি আছেন দেখতেছি বাইরে, একটু দেখি খবর নিয়ে ওনার কি অবস্থা। খসরু সাহেব আপনি শুনতে পাচ্ছেন? সৈয়দ খসরু, আপনার ক্যামেরা ঘুরান, আপনার ক্যামেরা অন্যদিকে দেন, আপনার ক্যামেরার পিছনে তো ভার্চুয়াল না, আপনার ক্যামেরা রিয়েল, তাইলে আমরা বুঝতে পারবো যে বাইরের অবস্থা কি। অথবা অন্যদিকে ক্যামেরা দেখেন, আমরা দেখি বাইরের অবস্থা কি। আপনার ক্যামেরা অন্যদিকে দেখান, রাস্তা দেখান আপনার ক্যামেরা দিয়ে, তাইলে আমরা দেখতে পারবো। ওকে, আরিফের কাছে আমরা যাই। আরিফ, দেখি আপনার কি অবস্থা, নিউ ইয়র্ক সিটির আশেপাশে কি হচ্ছে এবং এই অ্যাস্টোরিয়া এবং লং আইল্যান্ড সিটিতে ওয়েদারের কি অবস্থা, আরিফের কাছে একটু শুনি। আরিফ। জনাব আবু তাহের, আপনি যেমনটি বলছিলেন যে তুষারপাতের আজ নিউ ইয়র্কে দ্বিতীয় দফায় তুষারপাত পড়েছে। তো এই তুষারপাতের কারণে যে অবস্থাটা সৃষ্টি হয়েছে, যে রাস্তা, যে গাড়ি এবং শুনশান নীরবতা, আমি আমার সহকর্মী শাহসুমনকে বলবো বিষয়টি পুরোটা দেখানোর জন্য। কারণ যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায় যেন একটা সাধারণ নোটিশ জারি করা হয়েছে, মানুষ যেন বাসা থেকে না বের হয়। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক যে ফ্লাইটগুলো রয়েছে এবং ডোমেস্টিক ফ্লাইটগুলো রয়েছে, এর অনেকগুলো কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই রাস্তাটিতে যে গাড়িগুলো আছে, সে গাড়িগুলোতে কীভাবে তুষারপাত করেছে এবং মানুষের যে পায়ের ছাপগুলো, এগুলোকে দেখানোর কথা বলবো আমার সহকর্মীকে, যে সত্যিকার অর্থে এই রাস্তাটি কিন্তু এরকম না। আমি এখন একটু মেইন সড়কের দিকে যাওয়ার চেষ্টা করব। এতক্ষণ পরে এই সড়কটিতে একটি মাত্র গাড়ি আমরা দেখতে পেলাম এবং পুরো সড়কটি কিন্তু এখন বরফে আচ্ছাদিত। আর একটি বিষয় না বললেই নয়, শুধু নিউ ইয়র্কের একটি বড় নয়, 5টি বড় সহ বিভিন্ন এলাকায় যে বরফ পড়েছে এবং যেভাবে করে জনজীবনে এটার একটা ইফেক্ট হয়েছে, সত্যিকার অর্থে আগে থেকে আবহাওয়া অধিদপ্তর এই ধরনের একটি আভাস দিয়েছিল। আপনাদের দেখানোর চেষ্টা করব, একদম নিচ থেকে আমার ক্যামেরাম্যান সহকর্মীকে বলবো, যে শাহসুমনকে, যে অবস্থাটা এখানে সৃষ্টি হয়েছে, অর্থাৎ যে রাস্তাটি এখানে আছে, অলরেডি আমরা যদি বলি যে 3 ইঞ্চি পুরুত্বের এই বরফ কিন্তু পড়েছে। অর্থাৎ আবহাওয়া অধিদপ্তরের যে পূর্বাভাস, সেটা থেকে কিন্তু স্পষ্টভাবে বোঝাই যায় যে এখনো পুরো রাত বাকি রয়েছে। পুরো রাত বাকিতে এখন এরই মধ্যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে তুষারপাত পড়ছে এবং পুরো রাত যদি এভাবে পড়তে থাকে তো 5 ইঞ্চি থেকে 7 ইঞ্চি পর্যন্ত এই তুষারপাত হতে পারে। আমি আবারও আমার সহকর্মী শাহসুমনকে বলবো যে এখানকার পরিস্থিতিটাকে একটু দেখানোর জন্য। আমরা দেখতে পাচ্ছি সামনে রেড সিগন্যাল আছে এবং একজন ব্যক্তিকে আমরা লক্ষ্য করলাম যে
সে কিন্তু গাড়ি নিয়ে থেমে গেছে, সে তার যান্ত্রিক ত্রুটির কারণে গাড়ি থেমে গেল কিনা এই বিষয়টি এখন আমরা কাছে গেলে বুঝতে পারবো। এছাড়াও খুব থেমে থেমে কিন্তু তুষারগুলো এখন পড়ছে। 1 ঘন্টা আগেও তুষারের যে পড়ার মাত্রা ছিল সেটা কিন্তু কিছুটা কম, কিন্তু সত্যিকার অর্থে এখন এমন একটি হিমেল বাতাস যে স্বাভাবিকভাবে যারা মাস্ক ছাড়া কিংবা ভারী কাপড় ছাড়া এই বাসা থেকে বের হবে তাদের ক্ষেত্রে কিন্তু বড় ধরনের অশনি সংকেত হতে পারে। এখানে ফায়ার একটা হাইড্রেন্ট দেখতে পাচ্ছেন এবং আশেপাশে কিন্তু পুরোটাই বরফে আচ্ছাদিত হয়ে গেছে এবং ট্রাফিক সিগন্যালেও গাড়ির সংখ্যা অনেক কম। আমি 2জন ব্যক্তিকে দেখতে পাচ্ছি রাস্তা ক্রস করছে, আমি তাদেরকে একটু দেখানোর চেষ্টা করব কতটুকু সাবধানতা অবলম্বন করে তার রাস্তা পার করতে হচ্ছে, কারণ যদি এই বরফের মধ্যে কেউ পড়ে যায় স্বাভাবিকভাবে কি ধরনের আঘাত হতে পারে এবং এই আঘাতের কারণে কি ধরনের সমস্যা হতে পারে দর্শক আপনারা সেটা বুঝতেই পারছেন। এবং আমি এখন আমাদের এই সড়কটি বাইরে আরেকটি সড়কের সামনে আসলাম, যে সড়কের সামনে যদি বলতে হয় সার্বিকভাবে এই সড়কের যে অবস্থা সে তুলনায় এখন যান চলাচল অনেক কমে গেছে এবং এই জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং সবাইকে সাবধানে থাকার কথা বলা হয়েছে। তো এই পর্যন্তই তুষারপাতের খবর ছিল জনাব আবু তাহের। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আরিফ, সতর্ক থাকবেন, অ্যান্ড বিউটিফুল ফ্রেম, ক্যামেরা ফ্রেম, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। যাই হোক সৈয়দ খসরু, আপনি একটু দেখাতে পারবেন আপনাদের এলাকায় কি হচ্ছে? ক্যামেরা, আপনি রাস্তার দিকে ক্যামেরা ধরেন, আপনার উপর না, ক্যামেরা রাস্তার উপর ধরেন। তাই সাহেব, আমি বুঝলাম না এই লোকগুলার এই ঠান্ডার মধ্যে কষ্ট দেওয়া, এই শীতের দিনে আচ্ছা, কি মানে এই যে শীতের দিনে এটা তো স্নো একটু পড়বেই, মানে এই লোকগুলার এই মানে সেই আপনার ক্যামেরাও ধরতে সমস্যা কোন পারছে জায়গায়? না। আমরা তো আমাদের তো দেশে বিদেশে ভিউয়ার আছে, তাদেরকে আমরা দেখাতে চাই, মানে আপনার সমস্যা কোন জায়গায়, আপনি কখন যে কোন আমার সমস্যা আপনি হলো যে বুঝবেন, এটা অপ্রয়োজনীয় জিনিস এই একমাত্র খসরু ভাইয়ের এই ঠান্ডার সৃষ্টিকর্তা মধ্যে, ছাড়া কেউ বুঝবে এটা আমার ধারণা নাই। এই খসরু ভাই এই ঠান্ডার মধ্যে ডিজেল পয়লা হাত বুক ভাঙবো, পরে আমাদের আর সমস্যা বালাইবো মানে। যাই হোক, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ জিল্লু ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের বিএম আতিকুজ্জামান ভাই অনেক দিন পরে লাল শার্ট পরে আজকে জয়েন করেছেন। আপনি নিউ ইয়র্কে দেখেছেন কি অবস্থা? আপনাদের দিকে কি বরফ টরফ আছে নাকি আতিক ভাই? আমাদের এখানে আসসালামু আলাইকুম সবাইকে, আপনাদের সবাইকে দেখে ভালো লাগছে। আহ, আমি আমাদের এখানে খুবই চমৎকার আবহাওয়া। আমি আপনাদেরকে এটা বলে আমি জানি না আপনারা কেমন ফিল করবেন। খুবই সুন্দর আবহাওয়া। আহ, আহ, আমাদের আজকে জাস্ট একটা শার্ট পরে আপনি বসেছেন, আমরা যেখানে অনেকগুলো কাপড় পরে স্টুডিওতেও বসেছি, সেখানে আপনি জাস্ট একটা শার্ট পরে বসেছেন। আপনি তো ফ্লোরিডার অরল্যান্ডোতে, রাইট? জি, আমি আজ অরল্যান্ডোতে। আজকে সারাদিন আমরা ডিজনি ওয়ার্ল্ডে ঘুরেছি, আসলে টি শার্ট পরে ঘুরেছি। সো বুঝতেই পারছেন যে আমাদের এখানে খুব চমৎকার আবহাওয়া। অলরাইট, ওকে, শুরু করি আমরা আপনাকে দিয়ে যে সো দুটো সাবজেক্টই ছিল একটু আলোচনা করার। কোনটা আপনি আলোচনা করতে চান? একটা হচ্ছে প্রসেস ফুড, একটা হচ্ছে ফ্লু, যে ফ্লু সিমটম যদি দেখা দেয় তাহলে কী করণীয়, আর একটা হচ্ছে প্রসেস ফুডের দীর্ঘমেয়াদী যে ব্যবহার, এই ব্যবহারে আমাদের শারীরিক কী প্রতিক্রিয়া হতে পারে। অনেক ধন্যবাদ তাহের ভাই। আলট্রা প্রসেস ফুড যেটা নিয়ে অনেক কথা হচ্ছে এখন, জি, যেটাকে বাংলায় আমরা বলতে পারি অতি প্রক্রিয়াজাত খাবার। মানে অতি প্রক্রিয়াজাত খাবার বলতে আমরা কোন ধরনের খাবারকে বোঝাই? যে খাবারগুলো অনেকগুলো উপাদান দিয়ে একসাথে তৈরি হয়, যেমন কার্বোহাইড্রেট, চিনি, তেল, লবণ, এবং সেই খাবারকে দেখতে সুন্দর করার জন্য তার সাথে সিনথেটিক রং মেশানো হয়। খাবারটা যাতে স্বাদে ভালো হয় সেই জন্য স্বাদ বাড়ানোর জন্য কিছু জিনিস অ্যাড করা হয়, এবং খাদ্যটা যাতে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে দীর্ঘদিন সেলফে রাখা যায়, শেলফ লাইফ যাতে বাড়ানো যায়, সেটাকে সংরক্ষণ করার জন্য কেমিক্যাল দেওয়া হয়। তো এই খাবারগুলো আমরা সবসময় দেখি, আমরা সাধারণ আমেরিকানরা আমাদের শতকরা 50 থেকে 60% খাবার কিন্তু আলট্রা প্রসেস ফুড কিংবা অতি প্রক্রিয়াজাত খাদ্য, যেমন চিকেন নাগেট, প্যাকেটের স্ন্যাক্স, সোডা, কুকিজ, এই সমস্ত খাবার, যেগুলো ছাড়া আপনি আপনার জীবন চিন্তা করতে পারবেন না। এখানে এই খাবারগুলো আমরা কেন খাচ্ছি? কারণ এই খাবারগুলো খুব সহজে আমরা পাচ্ছি। এই খাবারগুলো আমরা কেন ব্যবহার করছি? কারণ এই খাবারগুলোর স্বাদ খুব মজা, মানুষ সহজেই খেতে পারে। এই খাবারগুলোর সেলফ লাইফ বেশি থাকে, তার মানে অনেক দিন পর্যন্ত সেলফে পাওয়া যায়।
অনেক সময় তুলনামূলকভাবে কম দামে বাজারে পাওয়া যায়, এবং এই খাবারগুলোতে যারা বানায় তারা খুব ভালো অ্যাডভার্টাইজমেন্ট করে, সো যে কারণে আমরা বেশি খাই। এখন ঝুঁকিটা কি, বিজ্ঞান কি বলে? বিজ্ঞান বলছে যে আলট্রা প্রসেস ফুড যখন আমরা খাই, এই খাবারের মধ্যে স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে, ফাইবার কম থাকে, যে কারণে এরা ওজন বাড়ায়, ডায়াবেটিস বাড়ায়, আমাদের হৃদরোগ সংক্রান্ত যে সমস্ত প্রবলেম আছে সেগুলো বাড়িয়ে দেয়। দেখা যাচ্ছে যে এর কারণে আমাদের বড় একটা পপুলেশন ওভারওয়েট হয়ে গেছে আমরা। আরেকটা প্রবলেম হলো যে এটা কিন্তু মানসিক এবং স্নায়বিক স্বাস্থ্য, যেটা মেন্টাল হেলথ, সেটাতেও এটা ইফেক্ট করছে, কারণ এই খাবারগুলো আমাদের শরীরের যে ইফেক্টিভ হরমোনগুলো যেখানে যে কাজ করে আমাদেরকে ডিপ্রেস না করার জন্য বা অ্যাংশাস না করার জন্য, সেই রিসেপ্টরগুলো ব্লক করে দিচ্ছে। সো সে কারণে দেখা যাচ্ছে যে ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলো অনেক বেড়ে যাচ্ছে। তো বিজ্ঞান কি বলছে? বিজ্ঞান বলছে যে সব আলট্রা প্রসেস ফুড যে খারাপ তা না, কারণ অনেক কিছুই আমরা সমাধান করতে পারিনি যে এটা আসলে কতটুকু খারাপ। কিন্তু কিছু কিছু প্রসেস ফুড যেগুলোতে কম চিনি বা নুন থাকে সেগুলো ভালো, যেমন ইয়োগার্টও কিন্তু অনেক ইয়োগার্টই কিন্তু আলট্রা প্রসেসড, অনেক হোল গ্রেন ব্রেডও কিন্তু আলট্রা প্রসেস, কিন্তু যেহেতু হোল গ্রেন বেশি থাকে তার মানে যেগুলো আপনার লাল রুটি যেগুলো সেগুলো খাবার কথা বলছে যে এগুলো ভালো। সো আমাদের প্রক্রিয়াজাত খাদ্য যেদিকে তাকাবেন সেদিকেই পাবেন। আমাদের অভ্যাস যেটা করতে হবে সেটা হলো যতটা সম্ভব সাধারণ কম প্রক্রিয়াজাত খাদ্য খাওয়া। কি কি? শাকসবজি, ফল, ডাল, হোল গ্রেন যেটাকে আমরা বলি গোটা শস্য, এই ধরনের জিনিস খাবেন। আর একটা জিনিস আমাদের অভ্যাস করতে হবে সেটা হলো যে লেবেল পড়ুন। যখন খাবারটা খাবেন দেখেন তার মধ্যে লবণ কি পরিমাণ আছে, এই খাবারটা তার মধ্যে ফ্যাট কতটুকু আছে, এবং এই খাবারের মধ্যে প্রোটিন কতটুকু আছে, এর মধ্যে প্রিজারভেটিভ আছে কিনা সেটা একটু দেখুন। এটা ইম্পর্টেন্ট জিনিস। এবং স্বাদ হলে যে সেটা খাবেন, সে থেকে বেরিয়ে স্বাদজনিত খাবার কম খেয়ে স্বাস্থ্যকর বিকল্প আমাদের বেছে নিতে হবে। সো সোজা কথা, আলট্রা প্রসেস ফুড আমরা যেগুলো আছে এগুলোতে মানে অ্যাডিক্টেড হওয়ার সম্ভাবনা খুবই বেশি, বিকজ এই খাবার আমাদের চারদিকে এত বেশি। কিন্তু এর সাথে আছে অনেক লবণ, ফ্যাট, আনস্যাচুরেটেড ফ্যাট, যেটা আমাদের ডায়াবেটিস, কার্ডিওভাস্কুলার ডিজিজ, ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলো বাড়িয়ে দেয়। তো আমার মনে হয় যে এটার দিকে আমাদের নজর রাখতে হবে। তাহের ভাই সবসময় খুব ইম্পর্টেন্ট ম্যাটার নিয়ে আসেন। আমরা সবসময় বলি, কিন্তু রিসেন্টলি সায়েন্টিফিক জার্নালে আলট্রা প্রসেস ফুড নিয়ে একটা বড় আর্টিকেল প্রকাশিত হয়েছে, যেটা CNN-এ জাস্ট দুদিন আগে একটা সরাসরি মূল প্রবন্ধ হিসেবে প্রকাশিত হয়েছে, এবং সেজন্য আপনি আমাকে বলেছেন অবভিয়াস যে এটা নিয়ে কথা বলেন। সো আমার মনে হয় এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আরেকটা জিনিস নিয়ে আপনি আমাকে কথা বলতে বলেছিলেন যে এই ফ্লু হচ্ছে, ইনফ্লুয়েঞ্জা হচ্ছে, খুব বেশি হচ্ছে সব জায়গায় এখন, খুবই হচ্ছে। এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট খবর আমাদের কমিউনিটির জন্য, এবং আপনারা তো দেখছেন যে আবহাওয়া খারাপ হচ্ছে। জি, আসলে এই ছুটির মৌসুমে দেখা যাচ্ছে যে ফ্লু খুবই বেড়ে গেছে, বিশেষ করে একটা নতুন ইনফ্লুয়েঞ্জা যেটা AH3N2, এটা এখন খুব বেশি হচ্ছে। এবং এবছর আমরা যে ফ্লু ভ্যাকসিনটা দিয়েছি সেই ভ্যাকসিন আসলে এটাকে প্রতিরোধ করতে পারছে না। আপনারা জানেন যে ফ্লু সিজন হওয়ার আগে আমরা সায়েন্টিফিক কম্বিনেশন পারমুটেশন করে ডিটারমাইন করি যে কোন ভ্যাকসিনটা আপনারা পাবেন, এবং দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে 80 to 90% টাইম এগুলো ইফেক্টিভ হয়, কিন্তু এবছর সেটা হচ্ছে না, যে কারণে সমস্ত হসপিটালে এখন প্রচুর পরিমাণ ফ্লুতে মানুষ ভর্তি হয়েছে, এমনকি শিশুরাও। এবং হঠাৎ করে ফ্লুজনিত মৃত্যু বেড়ে গেছে গত 2 থেকে 3 সপ্তাহে। তো এর প্রধান কারণ হলো যে এবছর মানুষ টিকা কম নিয়েছে, টিকা গ্রহণ কমেছে। এটা কিন্তু একটা ভালো সাইন না। আরেকটা হলো যে টিকা যারা নিয়েছে সেই টিকাগুলো সাধারণত যতটা ইফেক্টিভ হয় অতটা ইফেক্টিভ হচ্ছে না। আর একটা প্রবলেম হচ্ছে ছুটির সময় মানুষ অনেকের সাথে খুব ঘন ঘন যোগাযোগ করছেন, আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে। আমরা আগে যতটুকু সাবধান ছিলাম, চিন্তা করেন কোভিডের সময়, দিন যত যাচ্ছে আমরা তত সাবধানতা কমিয়ে দিচ্ছি। তাই হঠাৎ করে যদি কারো টেম্পারেচার বেড়ে যায়, গলা কিংবা কাশি হচ্ছে, মাথা কিংবা পিঠে ব্যথা হচ্ছে, প্রচুর ক্লান্ত বোধ করছেন, শ্বাসকষ্ট হচ্ছে, অনেকটা কোভিডের সাথে মিল থাকতে পারে, কিন্তু এটা হতে পারে ফ্লু। তো আমি বলবো যারা ফ্লু টিকা নেননি তারা টিকা নেন, যদিও 100% ইফেক্টিভ না, তারপর নিতে হবে।
আহ, সবাই। আরেকটা হলো যে হাইজিন মেনে চলুন, যেটা আমি বারবার বলতাম যে হাত যে ধুতেন, যে যে প্রসেসটা, ওটা খুব ইম্পর্টেন্ট। আর দরকার হলে যেখানে বেশি মানুষ আছে সেখানে মাস্ক ব্যবহার করুন, এবং অসুস্থ যদি হয়ে যান ভিড় এড়িয়ে চলুন। এবং যদি আপনার শ্বাসকষ্ট হয়, আপনার যদি হাই রিস্ক থাকে, আপনি অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করুন। সো এই কয়েকটা জিনিস জি। আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ডক্টর বিমা থেকে জন। ডক্টর বিমা থেকে জন, একটা প্রশ্ন করতে চাই যে আমরা যে সিঙ্গাড়া সমস্যা খাই, রাইট, এগুলো তো নর্মালি রেস্টুরেন্টের মধ্যে তারা বানায় এবং তারপরে ডিপ ডিপ ফ্রাই করে। ইজ ইট আলট্রা আপনার প্রসেস ফুড অর ইট ইজ নট ইন? হ্যাঁ, এটা খুব ভালো একটা প্রশ্ন করেছেন। এই মানে সিঙ্গারা যা দিয়ে বানানো হয়, ভিতরে যে ইনগ্রেডিয়েন্টটা থাকে সেটা কিন্তু সবজি, আলু, এগুলো, হুইচ ইজ নট আল্ট্রা প্রসেসড। কিন্তু বাইরের যে শেলটা, সেটা হলো ময়দা, তার সাথে লবণ থাকে, তার সাথে একটু তেল থাকে বা এটা তো হচ্ছে পুরো মার্জারিন ডিপ থাকে, ফ্রাই করা হয় আপনার। এবং ডিপ ফ্রাই করা হয়। আসলে এটা আলট্রা প্রসেস না, কিন্তু এর ধরেন একটা ফুড ইনগ্রেডিয়েন্টের মধ্যে এটা এমন একটা জিনিস যার মধ্যে সবজিও আছে, কিংবা অনেক ক্ষেত্রে মাংস দিয়েও করে, কিন্তু উপরের শেলটা হলো আলট্রা প্রসেস। সো দিস ইজ নট এন্টায়ারলি আলট্রা প্রসেস ফুড। আপনি যদি চিন্তা করেন যে বাজারের একটা বিস্কিট, সেটা, কিংবা যদি চিন্তা করেন যে চিকেন নাগেট, যেটা প্রক্রিয়াজাত চিকেন, জি, তার চাইতে আসলে সিঙ্গারাটা ইজ বেটার। ইম্পর্টেন্ট যেটা হলো সেটা হলো যে কতটুকু খাচ্ছেন, রাইট। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এবং যখন এই সিঙ্গারার শেলটা বানাচ্ছেন, তার মধ্যে কতটুকু লবণ আছে, সেটা একটা ইম্পর্টেন্ট। আমি আসলে একটা জিনিসের পক্ষে তাই ভাই, সেটা হলো যে আমাদেরকে সবকিছুই খেতে হবে। আমরা তো মানে খাবার পছন্দ করি, আমাদেরকে একটু বুঝে নিতে হবে যে আমি যখন সিঙ্গারা খাচ্ছি কটা সিঙ্গারা খাচ্ছি, রাইট। কিংবা সিঙ্গারাটা যখন ভাজছি আমি কি তেলে সিঙ্গারাটা ভাজছি, কিংবা সিঙ্গারাটা হালকা করে ভেজে আমরা এটা ওভেনে দিতে পারি কিনা। এটা কিন্তু আজকাল অনেকেই করছে। সত্যি কথা বলতে কি, আমাদের বাসায় সিঙ্গারা হালকা করে ভেজে তারপরে আমরা সাধারণত ওভেনে দিয়ে খাই, এবং প্রথম প্রথম একটু খারাপ লাগলো, এখন কিন্তু খারাপ লাগে না। তো তেলের পরিমাণ আপনারা কমাতে পারেন। আমাদেরকে মানে সবই খেতে হবে। আমরা বাঙালি, আমরা খাবার পছন্দ করি, আমাদের কালচার হলো খাবার খাওয়ার কালচার। সো আমার মনে হয় যে আমাদেরকে একটু রয়ে শুয়ে একটা মধ্যপন্থায় আসতে হবে আর কি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এনি কোয়েশ্চন জিল্লু ভাই অর ইব্রাহিম সির কুকন? না, আমার কোয়েশ্চন নাই, আমাদের শুনে সবকিছুতে বাড়াবাড়ি। সিঙ্গারার সাইজ আপনি জ্যাকসনাইট থেকে যদি কিনেন, এটা এখন ফুটবলের মতো। আপনি যে সিঙ্গারা বাজিয়ে করে খাইবেন, এটা না। একটা সিঙ্গারার সাইজ ফুটবল, একটা পুরা খাইতেও পারবেন না। এই ধরনের সাইজের সিঙ্গারা আমাদের এখন বিক্রি হয়। জি। না, কিন্তু জ্যাকসনাইটে এখন নতুন আরেকটা প্রবর্তন হয়েছে, এক মুঠাতে একটা সিঙ্গারা খেতে পারবেন, ছোট সিঙ্গারা। সেটাও আছে এবং ফ্রেশ ভেজে দেওয়া হয়। তবে আমি যে জিনিসটা আতিক ভাইয়ের সাথে অ্যাড করতে চাচ্ছি সেটি হচ্ছে যে আমাদের অনেক ঘরে ঘরে এখন নাগেট খাওয়ার একটা প্রবণতা বেড়েছে। বিশেষ করে কিছু হালাল নাগেট পাওয়া যাচ্ছে বাংলাদেশি মার্কেটগুলোতে, এবং এই হালাল নাগেট বাচ্চাদের স্কুলে যাওয়ার সময় মা বাবারা দিয়ে দেন সাথে করে। কিছু উইংসও দেন, ফ্রাইড চিকেন উইংস। এবং প্রসেস ফুডের সবচেয়ে যে জিনিসটা মানে বিষয় আমার মতে মনে রাখা উচিত সবারই, সেটা হচ্ছে যে আতিক ভাই তো ভালো করে ব্যাখ্যা করেছেন, দুই ধরনের প্রসেস ফুড আছে। তবে কিছু কিছু প্রসেস ফুড, যেমন ধরেন, আমি জানি না, আতিক ভাইয়ের কাছে আমার প্রশ্ন যে অনেকে ইদানিং ম্যাকডোনাল্ডে গেলে ফিশ চিকেন খান, ফিশ স্যান্ডউইচ খান। ইজ ইট প্রসেসড, আলট্রা প্রসেসড? কারণ অনেকেই এখন সেফটি নেট হিসাবে ফিশ স্যান্ডউইচ পছন্দ করছেন। তো আতিক ভাই যদি এই ব্যাপারটা ব্যাখ্যা হ্যাঁ, করেন। এটা একটা জিনিস- এটা আসলে এটা আসলে মন্দের ভালো। আপনি যদি ম্যাকডোনাল্ডের ফিশ স্যান্ডউইচ কিন্তু আমার ওয়ান অফ দ্য ফেভারিট স্যান্ডউইচ, সত্যি কথা বলতে কি। কারণটা বলি, এখানে যে ফিশটা ব্যবহার করা হয়, এই ফিশটা কিন্তু জাস্ট সলিড ফিশ। আপনারা যারা খেয়েছেন, এটা কিন্তু কড ফিশ, অধিকাংশ ক্ষেত্রে কড মাছ ব্যবহার করে, এবং জি। কডের একদম সলিড চাঙ্ক থাকে, তার উপরে ব্রেডেড থাকে, মানে একটু ব্রেড দিয়ে ভাজা থাকে। আমি মনে করি এটা আমাদের বার্গারের চাইতে, মানে ওই যে বিফ যেটাতে থাকে, ওটার চেয়ে তো অনেক ভালো। কারণ ওই যে বিফটা থাকে ওটা কিন্তু প্রসেসড হয়, ওটা কিন্তু সলিড সলিড বিফ না। ওটা ওটা ওটার সাথে চর্বি যায়, লবণ যায়, মানে, এবং তো ওটার চেয়ে এটা অনেক ভালো। সো আপনি যদি বলেন, আমি বলবো যে কম্প্যারিজন করলে এখানে আনপ্রসেস পোর্শনটা অনেক বেশি, প্রসেস পোর্শনটা একটু কম। সো আমাকে যদি ব্যাকগ্রাউন্ডে যে একটা অপশন দেন আপনি, আমি কিন্তু সাধারণত ফিশ বার্গারটা পছন্দ করি।
আরেকটা জিনিস, আমাদের কিচেনে একটা পরিবর্তন এসেছে গত কয়েক বছর, অনেকের কিচেনই, অনেকে জেনেও করেছেন, অনেকে না জেনেও করেছেন, অনেকে গিফট পেয়েও করেছেন, সেটা হচ্ছে এয়ার ফ্রায়ার ব্যবহার করা। এবং এয়ার ফ্রায়ারের মাধ্যমে এই যে যে প্রসেস ফ্রাইং যেটা, সেটাকে অনেকটা কমানো যায় যতটুকু আমি জেনেছি। এবং অ্যাবসলিউটলি। এবং এয়ার ফ্রায়ার মানে আমাদের যে যে কনভেনশনাল তেল গরম করে যে ফ্রাই, সেটাতে বিশেষ করে আন্তরিক যন্ত্র যেটা, গ্যাস্ট্রোন্টেরিনাল সমস্যার অনেক মূল কারণ কিছু আমাদের ফ্রাইং হ্যাবিটটা। তো সেই ফ্রাইং হ্যাবিটটা যদি চেঞ্জ করে আমরা যদি কেমন এয়ার ফ্রায়ারে চলে যেতে পারি, তাহলে আমার মনে হয় উই কুড হ্যাভ বেটার হেলথ সিচুয়েশন। অ্যাবসলিউটলি। আসলে এয়ার ফ্রায়ার হলো আপনি একটা খুব ভালো কথা বলেছেন। আমি দেখেছি, এখন দেখছি যেটা বাঙালি প্রত্যেকের বাসায় এখন এয়ার ফ্রায়ার মোটামুটি চলে গেছে বা চলে যাচ্ছে। এবং এয়ার ফ্রায়ার মাধ্যমে অনেক খাবারই অনেক স্বাস্থ্যসম্মত উপায়ে মানে খাচ্ছেন মানুষ। আমি একটা কথা বলি নাজমুল ভাই, কোভিড এর সময় অনেক কিছু হয়েছে, তার মধ্যে একটা জিনিস হয়েছে যে মানুষের স্বাস্থ্য নিয়ে কিন্তু তারা শুনতে চান। আপনি যদি বলেন যে কোভিড এর আগে মানুষ এই ধরনের অনুষ্ঠানে স্বাস্থ্য নিয়ে একটা পোর্শন থাকতো না, ধরেন খবর হচ্ছে পলিটিক্স নিয়ে হচ্ছে, কিন্তু কোভিড এর সময় যেহেতু স্বাস্থ্যটা একটা বড় পোর্শন ছিল, কমেছে আগে চাইতে, কিন্তু তারপরেও মানুষের কিন্তু, আমি যখন যাই বিভিন্ন মানুষের সাথে কথা বলি, দেখি যে তাদের অনেক ইন্টারেস্ট আছে। যেমন পলিটিক্স নিয়ে ইন্টারেস্ট আছে, স্বাস্থ্য নিয়েও কিন্তু ইন্টারেস্ট আছে এবং ইন্টারেস্ট বাড়ছে। তো আমার মনে হয় যে আমাদের এই আমাদের আমরা যে এই কথাগুলো বলি, এটা একটা পজিটিভ ইফেক্ট আছে এবং মানুষজন শোনেন এবং মানুষজন চেষ্টা করেন। এবং সে কারণে আমি আমি যেটা এশিয়ান রিসার্চ ইনস্টিটিউট, নিউ ইয়র্কের একাডেমি অফ সায়েন্সে, ওনারা দেখেছেন যে সাউথ ইন্ডিয়ানদের মধ্যে যে মেটাবলিক সিনড্রোম, এটা গত 10 বছরে মেটাবলিক সিনড্রোমের পরিমাণটা কমে গেছে। এবং সেটা কমেছে কিন্তু একদম মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের মানুষের মধ্যে কমে গেছে আগের চাইতে। এবং তার একটা অন্যতম কারণ হলো কোভিড শেষ সময় এবং কোভিড পরবর্তী সময়ে মানুষের স্বাস্থ্য সচেতনতা বেড়েছে। এবং আপনি যেটা বললেন যে এই যে খাবার ডিপ ফ্রাই না করে অন্য পদ্ধতিতে খাওয়া, এটাও কিন্তু মানুষের মধ্যে বেড়েছে। এবং আই এম গ্ল্যাড যে আপনি এই কথাটা আজকে এখানে বললেন। এয়ার ফ্রাই ইজ এ ভেরি হেলদি অপশন। এবং কিভাবে আমরা খেতে পারি, আমার মনে হয় আমাদের প্রিয় তাহের ভাই হেলদি কুকিং এর একটা অনুষ্ঠান করতে পারেন। টাইম টেলিভিশন ইজ এ ভেরি জনপ্রিয় একটা চ্যানেল, হেলদি কুকিং নিয়ে করতে পারেন। আমাদের বাঘা ইব্রাহিম ভাই, উনিও করতে পারেন, প্রথম আলোতে উনি করেন। ওনার নাম কি চেঞ্জ করে ফেলেন আপনি? না, আমি ওনার বাঘা ইব্রাহিম শোটা দেখি, সেই জন্য বললাম। থ্যাংক ইউ। এবং এই বাঘা ইব্রাহিমের পিছনের কারণটা জানেন তো আপনি? কেন বাঘা ইব্রাহিম? না, ওই যে আমার এলাকা, আমার গ্রামের নাম বাগা, কিন্তু পরে আমি গ্রামের দেখি নাম খালি, বাঘা, কিন্তু আমি গ্রামের নাম দেখি, বাঘা, হ্যাঁ। কিন্তু আমি যখন বড় হয়েছি খালি দেখি শিয়াল, ওই একটা চিল্লায় আর মানে আরো অনেকগুলা চিল্লানি একসাথে উঠে। বাঘ আর আমার দেখা হয় নাই। শিয়ালগুলি কি এখনো আছে? শিয়াল আছে, এখনো আছে চারিদিকে। শিয়াল সিলেটে প্রচুর শিয়াল থাকে, ওই যে গ্রামের বাড়িগুলোতে আপনি সন্ধ্যার খাওয়ার সময় যে ব্যাপারে রাস্তায় যে আতিক হুক্কা ভাইয়ের হওয়া সাথে আওয়াজে, আমি আরেকটু অ্যাড করতে চাই। আচ্ছা, আতিক ভাইয়ের সাথে আরেকটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের অনেকেই খাওয়ার ব্যাপারে যে জিনিসটা সবচেয়ে বেশি মিস করেন, মানে বেশি ইউজ করেন, ইউজ দুইটাই আমি ব্যবহার করতে চাই। সেটা হচ্ছে যে পুরনো খাবার দাবার ঘন ঘন মাইক্রোওয়েভে গরম করে খেয়ে ফেলেন। দ্যাট ইজ কিন্তু অনেক ক্ষেত্রে ডেডলি। হ্যাঁ, মাইক্রোওয়েভে খাবার আমার মনে হয় ডিসইন্টিগ্রেটেড মাইক্রোওয়েভ হয়। যত কম ব্যবহার করা যায় ততই ভালো। বরঞ্চ আপনি যদি ঠান্ডা আমার ফ্রিজে ঘরে রেখে, কিন্তু কোনো মাইক্রোওয়েভ নেই। আপনি যদি ফ্রিজে রেখে পরে চুলায় গরম করে খান, ইটস বেটার দ্যান মাইক্রোওয়েভ। ও নাজমুল ভাই, আপনি সারাদিন দেখেন জ্যাকসন আইডে, আপনি মাইক্রোওয়েভটা চালাইবেন কোন সময়? না, আমি না, তো আমার ঘরে আমি আপনার বেগম সাহেব আছে। জ্যাকসন আইডে পাই, মানে মাইক্রোওয়েভ এটা চালানোর একটা সময় লাগবে তো, মানে আপনি না, তো আরেকটা ব্যাপার আমি বলি, সেটা হচ্ছে যে আরেকটা বিষয় অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে ইদানিং অনেক ফাস্টফুড রেস্টুরেন্টে গ্রিলড স্যান্ডউইচটা পাওয়া যায়, গ্রিলড করা, ইভেন দো দ্যাট ইজ প্রসেসড, বাট সেটা মন্দের ভালো, যদি আতিক ভাই একটু সমর্থন করেন। অ্যাবসলিউটলি, গ্রিলড হলো একটা ভালো অপশন এবং সবসময় ভালো অপশন। আসলে গ্রিলড, ইভেন আপনি যদি কাবাবের কথাও বলেন,
গ্রিক যে কাবাবগুলো হয় বা আফগান কাবাব বলেন কিংবা টার্কিশ কাবাবগুলো মোস্টলি কিন্তু গ্রিল করে। রাইট। দে আর হেলদি, দ্যাট ইজ অ্যানাদার রিজন আর কি। সো আমরা কিন্তু আবার ম্যারিনেট করি প্রচুর লবণ দিয়ে এবং নো মশলা নো দিয়ে। নো, লবণ So, যত কম খাওয়া যায় তত হ্যাঁ, ভালো। সো আমাদের গ্রিল করার একটা অভ্যাস যদি আমরা করতে পারি, অ্যাগেন এটা একটা স্বাদের ব্যাপার। আমি যদি সবজি টবজি গ্রিল করে দেই, আমার আত্মীয় স্বজন দেখি যে খুব একটা পছন্দ করেন না। তো তবে আমরা যদি অভ্যাস করতে পারি, আম, এটা একটা ভালো জিনিস। না, কিন্তু অবশ্যই। থ্যাংক ইউ লবণের সো মাচ, পরিবর্তে থ্যাংক ইউ। আতিক ভাই, লবণের পরিবর্তে লেমন ইউজ করাটা আমার মনে হয় মাছ বেটার অপশন। আহ, লবণ, সামান্য লবণ না, লবণ ব্যবহার ছাড়া তো আমি চলতে আমি পারবো না। আমি আমি তো না করবো না। আমি একদিন আতিক ভাই হাসপাতালে গিয়েছিলাম, খুব উইক লাগছিল। পরে আমার বললো তোমার তো তুমি হাসপাতালে থাকতে হবে। আমি বললাম, কেন? বলে যে তোমার সোডিয়াম একদম কমে গেছে। সো তুমি সোডিয়াম লেভেল এমন পর্যায়ে গেছে যে তুমি এখানে আসলা কীভাবে? আমি বললাম হেঁটে হেঁটে আসছি। বলে এটা তো মানে ইম্পসিবল। আমাকে বললো রাত্রে থাকতে হবে। আমি বললাম আমি থাকতে পারবো না, আমি চলে যাব। বলে যে না, আমরা ছাড়তে পারবো না, তোমাকে সই দিয়ে নিজের রিস্কে যেতে হবে। আমি বললাম ঠিক আছে, দাও, কাগজ সই করে চলে যাবো আমি। তো আমি বললাম যে তুমি কেন রাতে থাকতে? আমি একটু লবণ খেয়ে নেবো এখান থেকে, একটু কাঁচা লবণ নিয়ে আসো। এবং একজন নার্স একটা আমার মুখের দিকে তাকিয়ে পরে লবণ একটু দিলে, আমি খেয়ে তারপরে চলে আসছি, হেঁটে চলে আসছি। সোডিয়ামও ইম্পর্টেন্ট, লবণও সোডিয়াম ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট। তাহের ভাই, আপনি যেরকম করেছেন, আমারও একটা রোগী আছে, কিছুদিন আগে আমি তাকে বলেছিলাম যে আপনি খাবারের লবণ একটু কম খাবেন। উনি বাংলাদেশি মানুষ, আমার কাছে এসছেন, ওনার লিভারের সমস্যা আছে, বলেছি লবণ কম খাবেন। উনি এক সপ্তাহ পরে এসেছেন, শি ওয়াজ ফিলিং সো সিক, এত দুর্বল, বলে যে আমি এক্ষুনি পড়ে যাব। এবং বলতে বলতে উনি পড়ে গেলেন আমার অফিসে। তখন তাড়াতাড়ি করে 911 কল করে ওনাকে হসপিটালে নেওয়া হলো। এবং নেওয়ার পর ইমার্জেন্সি রুম থেকে আমাকে ডাক্তার ফোন করে জানালেন যে ওনার সোডিয়াম ভয়াবহ রকম কমে গেছে। মানে ভদ্রমহিলা সিজার হচ্ছিল আমার অফিসে, এত কমে গিয়েছিল। সো হ্যাঁ, যেটা বললাম যে আমাদের সবকিছুই করতে হবে, আর কিন্তু আমাদের করতে হবে পরিমিতি বোধ থাকতে হবে আর কি। মডারেশন, রাইট, মডারেশনের মডারেশন। মধ্যে করতে হবে। থ্যাংক ইউ আতিক আমার ভাই, থ্যাংক আমার ইউ সো আমার মাচ। আমার একটা প্রশ্ন ছিল ভাইয়ের জি কাছে। জি, বলুন। আপনি হ্যাঁ, বল জি জি জি, বল। আপনি খুব সুন্দর করে বর্ণনা করেছেন, বিশেষ করে আপনার শব্দ চয়ন এবং এক্সপ্লেনেশনটা খুবই সুন্দর, এবং আমরা আশা করি যে আমাদের দর্শক বা যারা রয়েছেন সবাই উপকৃত হবেন। থ্যাংক ইউ। এবং আপনি যেটা বলেছেন যে তাহের ভাই কুকিং গ্রুপে একটা ইভেন্ট করতে পারেন, আমি এটা সাপোর্ট করি। ইদানিং আমরা দেখছি যে আমাদের নেক্সট জেনারেশন যারা, তারা কিন্তু বাসায় খুব কম খায়। তারা মোস্টলি বাইরে অর্ডার দিয়ে খায়, উবার ইট বা অন্য কিছু বাইরে খায়, এবং ভ্যারাইটি ফুড খায়। তাদের ব্যাপারে আপনার সাজেশন থাকলে ভালো হয়। আরেকটা বিষয় হলো, আরো হয়তো 2 মাস পরেই আমরা রমজান মাস পাবো। তো রমজান মাস এলে আমাদের বেশ কিছু প্রিয় খাবার আছে, যেগুলো আমরা মানে বিশেষ করে আমাদের কালচার হয়ে গেছে, বাংলাদেশের মানুষের কালচার হয়ে গেছে। এই ফুডগুলো না হলে ইফতার হয়ই না। তো এই ফুডগুলা কতটুকু হেলথ মানে সাপোর্ট করে? বিশেষ করে আমি বলবো জিলাপি তো একটা মোস্ট পপুলার ফুড ইফতারের জন্য। তারপরে আবার ছানা আছে, হেভি মশলা দিয়ে ছানা করা হয়, পেঁয়াজও আছে, বেগুনি আছে, বেগুনি মরিচ এগুলোর মধ্যে এমন ভাবে বেসন দেওয়া হয়। এখন এই বিষয়ে আপনি একটু বলেন। অনেক ধন্যবাদ। আপনার প্রথম যে প্রশ্ন, মানে অনেক ধন্যবাদ আপনাকে জিল্লুর রহমান সাহেব। আপনি প্রথম যে প্রশ্নটা বলেছেন সেটা হলো যে আমাদের যে একটা কমন হ্যাবিট, স্পেশালি জেনারেশন জি কিংবা ইভেন এখনো, মানে মানুষজন উবার ইট করছে, ডোর ড্যাশ করছে, খাবার আসছে। এই প্রবণতাটা আসলে সত্যি কথা বলতে কি যে তরুণদের মধ্যে বেশি। আপনি 100% রাইট। এবং তারা যে খাবারগুলো অর্ডার করেন, সে খাবারগুলোর মধ্যে আহ, লবণ লবণের পরিমাণ এবং অন্যান্য তেলের পরিমাণ বেশি থাকে। এটা কিন্তু একেবারে গবেষণালব্ধ সত্য কথা যে আপনি যখন রেস্টুরেন্ট থেকে খাবার যখন আনেন, তাদের মধ্যে অধিকাংশ রেস্টুরেন্টই খাবারটাকে যাতে স্বাদু হয়, যাতে খেয়ে আপনি মজা পান, সেজন্যই তারা দেন বেশি লবণ এবং মশলা এবং তেল। তো অবভিয়াসলি এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এখন অনেকে আছেন যে তারা অর্ডার করেন বাইরে থেকে, তবে তারা হেলদি অপশন নেন আর কি। যেমন ধরেন, তারা হয়তো দেখা গেল যে ওটা না নিয়ে তারা ভেজিটেবল বেসড কিছু অর্ডার করছেন। কিন্তু স্ট্যাটিস্টিক্স বলে যে মেজরিটি অফ দ্য খাবার ডোর ড্যাশে একটা গবেষণা করে দেখেছে তরুণরা বেশি নিচ্ছে, এবং এই সমস্ত খাবারের মধ্যে প্রক্রিয়াজাত খাবার কিংবা লবণের পরিমাণ বেশি, এরকম খাদ্যের পরিমাণ বেশি। এখানে আসলে তাদের লাইফ স্টাইলটাই আলাদা।
এবং তারা একটা ডিফারেন্ট জেনারেশন, দিস ইজ এ জেনারেশনাল ম্যাটার। তো আমার মনে হয় ওই জিনিসটা আমরা চেঞ্জ করতে পারবো না, কিন্তু যে জিনিসটা আমরা চেঞ্জ করতে পারি সেটা হলো তাদের মধ্যে সচেতনতা বাড়ানো, যে যে খাবারগুলো অর্ডার করবেন তার মধ্যে ফাইবার বেশি থাকা উচিত, সবজি থাকা উচিত, তার মধ্যে লবণ কম থাকা উচিত, তাদের মধ্যে ভাজা পোড়া একটু কম থাকা উচিত। সো এটা ভেরি ইম্পর্টেন্ট তাদের মধ্যে এই মেসেজটা দেওয়া, কারণ একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে যে চেঞ্জটা হয়ে গেছে এটা কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন না, বিকজ দ্যাট ইজ এ কনভিনিয়েন্স ফর দেয়ার লাইফ। এবং যে স্বাদের ব্যাপারটা সেটাও একটা কনভিনিয়েন্স, কারণ স্বাদ তো সবাই পছন্দ করে। সো আমাদেরকে যেটার উপর এমফাসিস দিতে হবে যে চয়েস অফ দ্য ফুড, সিলেকশন অফ দ্য ফুড, যে তারা কি খেতে পারেন, যেটা আজকে আমরা আলাপ করছিলাম আর কি। এটা একটা জিনিস। আরেকটা কথা আপনি বললেন যে রমজান মাস আসছে, আই এম প্রিটি শিওর যে তাহের ভাই আমাকে রমজানের আগে অনেকগুলো লেকচার দিতে বলবেন রমজানের ব্যাপারে। তবে ইউ আর অ্যাবসলিউটলি রাইট যে আমাদের শরীরে সারাদিন আমরা পানি খাই না, এবং সারাদিন কিছুই খাই না, এবং আমাদের পুরো ডাইজেস্টিভ সিস্টেমটা একেবারেই বলতে পারেন যে একটা স্থবির অবস্থায় চলে যায়। সেই সময় রোজা ভাঙার জন্য যেটা দরকার সেটা হলো প্রচুর পরিমাণ পানি জাতীয় জিনিস খাওয়া দরকার, এবং খাবার যেটার মধ্যে ফাইবার বেশি আছে, এবং খাবার যেটা সহজে পাচ্য হয়, সহজে ডাইজেস্ট হয়ে যায়, এবং সেই খাবারগুলো কিন্তু ভাজা পোড়া খাবার না। তবে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস হলো ওই খাবারগুলোর মধ্যে প্রোটিনের পরিমাণ ভালো থাকা উচিত, সবজির পরিমাণ ভালো থাকা উচিত। সো আপনি যদি আমাকে বলেন যে বেগুনি কিংবা পেঁয়াজু, দিস আর নট গুড ফুড ফর দেম, তবে ছোলা ভালো জিনিস, কিংবা ডালের স্যুপ যদি তার মধ্যে বুঝি তেল মশলা না থাকে। তার মানে আমরা হালিম যেটা খাই, যার মধ্যে ডাল থাকে, একটু মশলা থাকে, একটু মাংস থাকে, দ্যাট ইজ এ ভেরি গুড ফুড ফর ওপেনিং দ্য ইফতার, যদি না ওই আমরা তেল এবং ঘি বেশি করে না দিই এবং লবণটা বেশি করে না দিই। দ্যাট ইজ এ পারফেক্ট। আপনি যদি টার্কিতে আমি গিয়েছিলাম, এবং এবছর আমি গিয়েছিলাম তিউনিশিয়াতে। আমি প্রতি রমজানে এক একটা ইসলামিক দেশে যাই, কিছুদিন কাটাই, দেখি তাদের রমজানের হ্যাবিটটা কি। তো ওখানে দেখলাম যে তারা মানে ভাঙেন কিন্তু, রোজা ভাঙেন কিন্তু স্যুপ দিয়ে, এবং ওই স্যুপটা ভেজিটেবল বেস। মোস্টলি সবগুলো দেশেই আমি দেখেছি ডাল ব্যবহার করেন কিংবা সবজির স্যুপ ব্যবহার করেন, লবণ কম দেন, প্রোটিন থাকে, এবং তারা প্রোটিন সোর্সটা সাধারণত অ্যানিমাল সোর্স না করে ভেজিটেবল সোর্স থেকে আনার চেষ্টা করেন। এবং এই যে জিলাপির কথা যেটা বললেন, খুব মিষ্টি জাতীয় জিনিস তারা খান না। মিষ্টি সব দেশে আমি দেখেছি বেশি যেটা খান সেটা হলো খেজুর, কারণ ইটস এ কমপ্লেক্স কার্বোহাইড্রেট। আমাদের শরীরে কার্বোহাইড্রেট ঢোকে, আস্তে আস্তে করে ভাঙে, এবং ওই রোজার সময় দ্যাট ইজ দ্য পারফেক্ট। যদি সুইট কিছু খেতে হয়, ডেট কিংবা আমাদের খোলমা খেজুর কিন্তু একটা খুব ভালো জিনিস, রাদার দেন সুইট। কারণ ওটা হয় কি, অ্যাট এ টাইম আপনাকে বিপুল পরিমাণ সুগার দিয়ে দেয়, এবং শুধু সুগার না, আপনি যদি মনে করেন যে প্রসেস অফ সিঙ্গারা মানে জিলাপি, তেলও থাকে প্রচুর এবং লবণও থাকে। সো আমার মনে হয় ইটস নট দ্য রাইট থিং টু ডু। তো এই জিনিসগুলো আমি আরো বলবো। আই এম প্রিটি শিওর যে আমাকে তাহের ভাই বলতে বলবেন ইসের আগে। ইনশাআল্লাহ উই উইল টক অ্যাবাউট ইট। থ্যাংক ইউ সো মাচ। আজকে অনেকক্ষণ আপনার সাথে কথা বলা হলো, অনেকদিন পরে পেয়েছিলাম, এবং আমরা শুধু আসলে না, আমি আপনার অনুষ্ঠানে আসতে খুবই পছন্দ করি। বছরের শেষের দিকে নানা রকমের প্রোগ্রাম থাকে, আমি চেষ্টা করব মোর অফেন আসার জন্য। তাহের ভাই, আপনাদের সাথে বসে কথা বলতে ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ডক্টর বি এম আতিকুজ্জামান, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ফ্লোরিডার অরল্যান্ডো থেকে। আপনাকে অনেক ধন্যবাদ। জিল্লু ভাই, আপনার কাছে যাচ্ছি যে আপনি জানেন যে বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। তারেক রহমান সাহেব, উনি 17 বছর নির্বাসন জীবনের পরে দেশে ফিরেছেন, এবং তাকে ঘিরে পুরো দেশের মানুষ মনে হচ্ছে একমুখী হয়ে গিয়েছে। সো আপনি কিভাবে দেখছেন বিষয়টিকে? না, ধন্যবাদ। আসলে 2 দিন হয়ে গেছে, এর মধ্যে তো তিনি আরো অন্যান্য প্রোগ্রাম করছেন, তিনি দেশে পদার্পণ করেছেন, এবং আমি একটা অ্যাসেসমেন্ট দেখেছি, বিশেষ করে মানব জমিনে বোধহয় এটা এসেছে, একটা অ্যাসেসমেন্ট, যে কি পরিমাণ লোক অনলাইনে তার দেশে প্রত্যাবর্তনের ফুটেজ গুলা দেখছিলেন। বলা হয়েছে যে একটা কম্বিনেশন, একটা স্ট্যাটিস্টিক দেওয়া হয়েছে যে 50 কোটি মানুষ তার এই প্রোগ্রাম গুলা, 12 ঘন্টার প্রোগ্রাম, কম বেশি বিভিন্ন সময় মিলে 50 কোটি মানুষ দেখছিলেন। তিনি যখন ভাষণ দিচ্ছিলেন, প্রায় 2 কোটি মানুষ সেটা টেলিভিশন সেটে দেখছিলেন এবং অনলাইনে দেখছিলেন। তো এইভাবে
আমি জানি না, বাংলাদেশে তো অনেক নেতৃবৃন্দের অনেক দেশে প্রত্যাবর্তন বলেন বা অন্যভাবেই অনেক ইতিহাস রয়েছে, বাট জনাব তারেক রহমানের এই দেশে ফেরার বিষয়টা মানুষের মধ্যে প্রচন্ড আগ্রহ, যেটা আমরা লক্ষ্য করেছি যে সারা দেশের মানুষের মধ্যে প্রচন্ড আগ্রহ। ইভেন এই বিদেশেও দেখলাম, আমেরিকাতেও যারা রাজনীতির সাথে সম্পৃক্ত না এমন মানুষও, পরিবারের লোকজনও অনেক গভীর রাত পর্যন্ত টেলিভিশন সেটে বসে এই ফুটেজ গুলা দেখেছেন। তো এটা একটা পজিটিভ জিনিস। যেহেতু আমি বিএনপি করি, বিএনপি একজন কর্মী, তা আমি বিষয়টাকে আমার দলের প্রেক্ষাপটে আমি এটাকে পজিটিভ দেখব। এবং আমি বিশ্বাস করি যে তার সাথে ওনার সাথে যতবারই আমার কথা হয়েছে, তার যে চিন্তা চেতনা, তার যে সার্বিক যে তার মনস্তাত্ত্বিক যে অবস্থান, সেই অবস্থান থেকে আমি যেটা দেখেছি, তিনি অনেক বিজ্ঞ। অনেক কিছু তিনি মানুষ ভাবে তবে একভাবে, কিন্তু তার প্রতিফলনটা তিনি অন্যভাবে দেখান। আমি যেমন আমাদের একজন, আমি নাম বলছি না, তার সাথে তার অ্যাডভাইজার, উনি আমাকে বলছিলেন যে তাকে তারেক রহমান সাহেব বলেছিলেন যে তুমি আমার সাথে থাকবে, আমাকে পরামর্শ দিবে, তবে একটা শর্তটা হলো যে আমি যা বলবো তুমি ইয়েস স্যার বলতে পারবে না। তুমি আমাকে, যদি আমি ভুল বলি তুমি আমাকে শুধরে দিবে। যদি এই শর্ত তুমি রাজি হও তাহলে তুমি আমার সাথে থাকবে। তো আমি এটা দেখলাম, এটা খুবই পজিটিভ জিনিস। আমাদের সাধারণত আমাদের রাজনীতিতে বিশেষ করে ইয়েস স্যারের একটা কালচার রয়েছে, যার জন্য বিভিন্ন দলের শীর্ষ নেতৃবৃন্দ সঠিক বাস্তবতা থেকে মানে সঠিক বাস্তবতার নলেজটা হয় না, চামচামি শুরু হয়, চামচামি রাজনীতি। সেই চামচামি রাজনীতি থেকে তারেক রহমান দূরে সরে এসেছেন, এবং আমি বিশ্বাস করি এটা একটা পজিটিভ বাংলাদেশের রাজনীতির জন্য। দ্বিতীয়ত, মানুষ তাকে যেভাবে বিশাল একটা ভালোবাসা দিয়ে গ্রহণ করেছেন দেশে, আমি দেখেছি যখন, আমরা সবাই দেখেছি যখন তার গাড়ি বহরটা যাচ্ছিল, তখন বিভিন্ন আশেপাশের বিল্ডিং এর বাসার মহিলারা দাঁড়িয়ে হাত নাড়ছেন, তাকে অভিবাদন জানাচ্ছেন। তো এগুলো একটা পজিটিভ জিনিস, এবং আমি বিশ্বাস করি তিনি এই পজিটিভ জিনিসকে পুঁজি করে বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে, মানুষের শান্তি সমৃদ্ধির ক্ষেত্রে সেটা কাজে লাগাবেন, সেই নেতৃত্ব দিবেন, সেটা আমি বিশ্বাস করি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইব্রাহিম চৌধুরী খোকন। আপনি তো পলিটিক্যাল গ্রাসরুটের লোক, সো একটা জিনিস হচ্ছে যে ফ্লো অফ দ্য পিপল, একটা কিউরিয়াসিটি থাকে যে কোনো মানুষ সম্পর্কে, যে কোনো বিষয় যারা অনেকদিন দেখে না, মানুষের দেখার একটা আগ্রহ থাকে। বাট আপনাকে যে জিজ্ঞেস করি যে তারেক রহমান সাহেব যে উনি আসলেন, এই যে 50 কোটি মানুষ তার ভিডিও দেখেছে বা তাকে ঘিরে প্রচণ্ড ভিড়, তাকে তিনি যেদিকে যাচ্ছেন সেদিকে মানুষের আগ্রহ কৌতূহল, বাট বুটের মাঠে আপনি রিয়েলিটি যেটা, এটা কি মনে করেন যে এর মাধ্যমে রিফ্লেক্ট হবে না বুটের মাঠে মানুষ ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবে? অবশ্যই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিবে, কিন্তু বাংলাদেশের বর্তমান চলমান রাজনৈতিক বাস্তবতায় আহ তারেক রহমান বা তারেক জিয়া, তিনি মানুষের আবেগ মানে উছলে দেয়া তার পক্ষে সম্ভব হয়েছে। এবং এটা যে সব বিএনপির অনুসারে, বিএনপির সমর্থকই অনলাইনে দেখছেন বা তার এই পত্র পত্রিকা পড়তেছেন এমন না। এবং আমাদের দেশে এটা সম্ভব। শুনেন, এই 30-32 কোটি দেশের আমেরিকায় এখন পর্যন্ত মনে করা হয় যে বারাক ওবামার ইনাগুরেশনের সবচেয়ে বড় সমাবেশ হয়েছে, কিন্তু আমরা যদি দেখি আমাদের পরিচিত বহু লোক, মানে এই আমেরিকা, লন্ডন, কানাডা, এই সমস্ত কাজকর্ম রেখে দেশে চলে গেছে। তো মানুষের প্রত্যাশার জায়গা, আমাদের শুনে খড়কুটা আঁকড়ে ধরে মানুষ এই ক্রাইসিসে, আমরা মনে করতেছে যে এই তারেক রহমান একটা ত্রাতা এখন রাজনীতিতে, এবং বাংলাদেশের এই যে সাধারণ মানুষ মনে করতেছে যে চলমান সংকট আমাদের চলতেছে, এই যে সংকট খালি এই 1.5 বছরের না, এরও আগে থেকে, এই সময় একটা শুদ্ধ রাজনীতি তারেক রহমান শুরু করতে পারবেন, এইটা মানুষের প্রত্যাশা। এবং এই প্রত্যাশার মানে মুখে দাঁড়িয়ে তারেক রহমান এখন পর্যন্ত হি প্লেড ভেরি গুড। তিনি ধরেন এসে মাটি ছুঁয়েছেন, তার বাবার কবরের সামনে যখন দাঁড়িয়ে, এগুলো কোনো মেকিত্ব নাই। একজন রাজনৈতিক সংগঠক যখন বা একজন রাজনৈতিক নেতা যখন তার বাবার কবরে দাঁড়িয়ে হাত উঠিয়েছেন, এটা মানে আপনার আমার সেই সময় স্মৃতি, আমার বাবার কথা মনে পড়েছে। তো এটা মানুষের আবেগ, এটা রাজনীতিবিদরা করে থাকেন।
কিন্তু এইটার পরিণাম আমরা শুনেন বাঙালিটা বারবার প্রতারিত হয়েছে। আমরা বারবার এই ধরনের বহু বড় বড় জনসভায় গেছি, বহু বড় বড় প্রত্যাবর্তনে গেছি। এরপরে জিল্লুর ঠিকই বলেছেন যে আমরা মানে মানুষ, তো তারেক রহমানও আরেকজন মানুষ, মানে তিনি কতটা এই চাটুকার বেষ্টিত আমাদের ধান্দাবাজ মানুষদের কবল থেকে বেরিয়ে আসতে পারেন। আমরা এই চারিদিকে তো মানে এই মানুষটা উনি আমাকে ভাড়া করবেন বা আমাকে নিবেন যে আমি একটু পরামর্শ দেন, কিন্তু চাটুকাররা এমন ভাবে মানে পরিবেষ্টিত হবে যে একসময় ওনারা হিতাহিত জ্ঞান মানে হারিয়ে ফেলে। এরা মানুষের উপরে একটা মহামানব, একটা পয়গম্বরের মতো এরা মানে বিবেচনা করতে শুরু করেছে, এবং তখনই আমাদের রাজনৈতিক নেতৃত্ব বারবার ব্যর্থ হয়েছে এবং মানুষের আবেগ নিয়ে খেলা করে মানুষকে প্রতারণা করেছে। এমনকি পত্র পত্রিকাও যদি দেখেন, আবু তাহের সাহেব অনেক মানে ইতিমধ্যেই একটা সংযত আচরণ যদি আমরা আশা করি, এখন আমরা দূর থেকে দেখছি, আমরা হয়তো সমালোচনা করব, পত্র পত্রিকায় আবেগ মানে একজন কারবালার কাহিনী লেখা শুরু করছে। এখন আমরা এই যে এটা তো একটা বাস্তবসম্মত, একটা বাস্তবতার ভিত্তিতে আমরা যদি মানে বিষয়টা দেখতাম, তাইলে আমরা দেখতাম দেখুন মানুষের এই আবেগ নিয়ে রাজনৈতিক নেতারা খেলেছেন। এই খেলাটা যদি পজিটিভ হয়, দুর্নীতিমুক্ত হয়, তার অতীতের অভিজ্ঞতায় যে সমস্ত অপবাদ এসেছিল তারেক রহমানের, সেখান থেকে বেরিয়ে এসে বা নতুন মানে তার যে 17 বছরের অভিজ্ঞতা, এখন নতুন যাত্রাপথে তিনি আবার যে জনগণের কাছে একটা পরীক্ষিত রাজনৈতিক নেতা হিসেবে উত্থান, এটা পৃথিবীতে খুব মানে খুব উদাহরণ খুব বেশি নাই। রাজনীতিতে পতন হলে আবার উঠে দাঁড়ানো, সেখানে তারেক রহমান উঠে দাঁড়ানোর চেষ্টা করতেছেন, এবং এই চেষ্টাটা আমরা কতটা দিতে পারবো এটাও আরো বেশি। আমাদের লোকজনের মানে উচ্ছ্বাসের যেমন শেষ নাই, আমাদের আধিক্যতার যেমন শেষ নাই, এমনি আমরা মানে পাগল পাড়া হয়ে ঝাঁপিয়ে পড়ি অনেক কিছুতে। এই ঝাঁপিয়ে পড়ার সাথে যে খালি সাধারণ মানুষ জড়িত এমন না। আমি তো বলতেছিলাম যে পত্র পত্রিকা আপনার আমার লোকজন মানে আমরা এই চাটুকারিতার জন্য এই সাংবাদিকরা এখনো জেল কাটতেছে, কি অপরাধ জানি না, কিন্তু আবার একই চাটুকারিতে কি এর মধ্যে শুরু হয়ে যায় নাই? তারেক রহমান কোন সময় প্লেনে, তার প্লেন কোন জায়গায় আছে, কোন জায়গায় পানি খাইতেছেন, কয়বার বাথরুমে গেছেন, এইসব নিয়ে আমরা রিপোর্ট করা শুরু করে দিচ্ছি। তো তারেক রহমান তো মানুষ, এগুলো দেখলে মানে দূর থেকে আপনি আমি যে জিল্লুর হয়তো মাইন্ড করবেন যে উনার নেতাকে নিয়ে, মানে এটা নেতা না, আমাদের বাস্তবতাটা হচ্ছে কি, উনি এই বাস্তবতাটা হচ্ছে লন্ডন থেকে রওনা দিয়ে এখন পর্যন্ত মানে রিপোর্টিং সাংবাদিকতা মানে আমাদের সাংবাদিকতাই করতেছেন। এটা দেখে তো আমাদের নিজেদেরই লজ্জা পাইতেছে, এবং আমার দৃঢ় বিশ্বাস তারেক রহমান নিজেও লজ্জিত হচ্ছেন। এবং আমি তার সর্বশেষ একটা লন্ডনে যিনি বক্তৃতা দেন, ওই বক্তৃতার আমি একটা মানে ফুটেজ দেখতেছিলাম, সেখানে তিনি বারবার স্লোগান না দেওয়ার জন্য, তোমার ভাই আমার ভাই তারেক ভাই, এসব না করার জন্য নিরুৎসাহিত করতেছিলেন। এবং এই কিন্তু আমরা এসব দিতে রাজি না। আমরা ওই ছবি একবার দেখতে পাবো, দূর থেকে আওয়াজ শুনবো কিনা, তারপরে গিয়ে হামলা করতেছি, তো আমরাই তো নষ্ট করতেছি। এবং সাধারণ মানুষের কেন্দ্রে দোষ করবেন, আমরা সাংবাদিকরা দোষ করতেছি। আমরা মানে তো একজন মানুষ তারেক রহমান এই সমস্ত বৈরিতার বিরুদ্ধে দাঁড়িয়ে নিজে কতটা এই নেশনকে গাইড করতে পারবেন, এটা আগামীতে বলা যাবে। থ্যাংক ইউ জিল্লু ভাই। সো আমি একটু সরি, আমি জানি না টাইম আছে কিনা, একটু এড করি খোকন ভাইয়ের কথার সাথে আমি একটু এড করি। আসলে খোকন ভাই সুন্দর করে বিশ্লেষণ করেছেন। ওই লন্ডনের বক্তব্যতে তিনি আরেকটা কথা বলছিলেন দেশে যাওয়ার আগে, যে আপনারা কেউ বিমানবন্দরে যাবেন না, যদি কেউ বিমানবন্দরে যান তাহলে আমি বুঝবো আপনি দল এবং দেশকে ভালোবাসেন না। মানে উনি চান নাই যে কোনো ক্রাউড সেখানে যাক, নয়েজ করুক, এবং বিশেষ করে বিদেশি একটা এয়ারপোর্ট, সেখানে আমাদের দেশের মানুষের উপরে একটা বিরূপ ধারণা হোক মানুষের, এই জিনিসটা উনি চাচ্ছিলেন না। তারপরে অনেক লোক যায়, আমাদের লোক এই যেটা খুব ভাই বললেন যে অধিকাংশ লোক, অনেক লোক মানে বাস্তবতার সাথে সম্পৃক্ত থাকেন না। আমি ঢাকার যে অনুষ্ঠানটা হলো, সেই অনুষ্ঠানে যারাই হোক, তা হয়তো তাকে সম্মান করে তারা একটা সিংহাসন রেখেছিলেন তার জন্য সেখানে, তিনি ওখানে যে বসবেন, কিন্তু তিনি সেই চেয়ারটাতে না বসে একটা সাধারণ প্লাস্টিকের চেয়ারে বসলেন। কারণ তাকে এই উপমাগুলো দেখাতে হবে যে আমি চাটুকারিতা পছন্দ করি না, এই জিনিসগুলো তাকে হি হ্যাজ টু ডিসপ্লে ইট। তো এই জিনিসগুলো তিনি করছেন, এবং সোফার তিনি ভেরি পজিটিভলি চলছেন। আমি একটা জিনিস এড করি যে 2023 সালে আমরা কয়েকজন লন্ডন গিয়েছিলাম, ওনার সাথে একসাথে বসে অনেকক্ষণ কথা বলেছি, চা খেয়েছি। তো উনি চা খাইয়েছেন আমাদেরকে একটা পোস্ট ক্লাবের রেস্টুরেন্টে। সেখানে মানে খুব ভালো লাগলো যে আমরা তো সবার জন্যই চার কেটলি এবং কাপটা আছিল, কিন্তু উনি নিজে আমাকে চা দেয়। আমি বললাম ভাই আমি নিজে চা দিলাম না, আমি আপনাকে প্রথম দিই, এই যে একটা কাটিছি
ওনার তো কোনো প্রয়োজন নাই আমাকে চা ঢেলে দেওয়ার, আমি ওনার কাছে কিছুই না, কিন্তু তার এই কার্টেসিটা আছে, এই বদান্যতাটা আছে। একবার এক প্রসঙ্গে আগে, এবার 2023 সালে না, আগেই একবার তাকে একজন আমাদের সাথে একজন ছিলেন আমার সাথে, তিনি তাকে এক পর্যায়ে বলেছিলেন, ভাই অনেক সময় আমেরিকানরা আমাদেরকে বলে যে আমরা নাকি মৌলবাদী। তো উনি বললেন, কেন আপনারা বলতে পারলেন না যে আমরা মৌলবাদী? কেন তোমরা মৌলবাদী? ওই তোমাদের জাতীয় সঙ্গীতে গড ব্লেস আমেরিকা মাই হোম সুইট হার্ট, আমাদের জাতীয় সঙ্গীতে তো গড ব্লেসড বা আল্লাহ ব্লেসড কিছু নাই। তোমাদের টাকার মধ্যে ইন গড উই ট্রাস্ট লেখা, আমাদের তো এগুলো টাকার মধ্যে এগুলো কিছু নেই। তোমরা না জাতি মানে কি বলে মৌলবাদী, আমরা তো মৌলবাদী না, বলতে পারেন না আপনারা? তো তার এই চিন্তা চেতনা আমি দেখলাম অনেক পজিটিভ, ভেরি পজিটিভ। এবং আমি মনে করি যে তিনি যদি এই পজিটিভ অ্যাটিটিউড, পজিটিভ চিন্তা ভাবনা তিনি, আমি বিশ্বাস করি তিনি ধরে রাখতে পারবেন। চাটুকাররা আসবে, এটাই স্বাভাবিক, কিন্তু সেটাকে ভেদ করে তিনি এগিয়ে যাবেন সেই বিশ্বাস রাখি, এবং বাংলাদেশের মানুষও সেই প্রত্যাশা করে। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ জনাব জিল্লুর রহমান জিল্লু, থ্যাংক ইউ ইব্রাহিম চৌধুরী খোকন আপনাকে, অ্যান্ড থ্যাংক ইউ আমাদের ডক্টর বি.এম. আতিকুজ্জামান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং সময় দেওয়ার জন্য। দর্শক, কাল দুপুর পর্যন্ত স্নো হওয়ার কথা আছে, সো আপনাদের যদি জরুরি কোনো কাজ না হয় তাহলে বের না হয় বেটার, বাসায় থাকাই স্নো। আর যদি বের হন তাহলে খুব সতর্কভাবে গাড়ি চালাবেন এবং রাস্তায় হাঁটবেন। যাই হোক, আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।